সংখ্যার এই অদ্ভুত সুন্দর জগতের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই চমৎকার বিশ্লেষণে আমরা সংখ্যার একদম গভীরে লুকিয়ে থাকা কিছু মজার রহস্য ভেদ করব। সংখ্যাগুলোকে দেখতে তো খুব সাধারণ মনে হয়, তাই না? কিন্তু একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যায় এদের প্রত্যেকের নিজস্ব একটা দারুণ পরিচয় আছে। আর এই পরিচয়টা লুকিয়ে থাকে এদের গুণনীয়ক বা ফ্যাক্টরের মধ্যে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। ধাপে ধাপে আবিষ্কার করি কিভাবে এই গুণনীয়কের উপর ভিত্তি করে সংখ্যাগুলোকে খুব দারুণ কয়েকটা ভাগে ভাগ করা যায়। তো আজকের এই বিশ্লেষণে আমাদের সামনে কি কি থাকছে? প্রথমেই থাকছে ১ নম্বর মৌলিক সংখ্যার পরিচিতি। এরপর ২ নম্বর যৌগিক সংখ্যা কি সেটা আমরা জানব। ৩ নম্বরে থাকছে দারুণ একটা টপিক, সহমৌলিক সংখ্যার এক ভিন্ন ধরনের সম্পর্ক। আর সব শেষে ৪ নম্বর আমাদের মস্তিষ্কের জন্যে একটু ব্যায়াম বা মজার কিছু অনুশীলন। ১. মৌলিক সংখ্যার পরিচিতি। আচ্ছা, এবার একটু গোয়েন্দাদের মতো ভাবা যাক। ২, ৫ এবং ১৩ এই তিনটি সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে ঠিক কী মিল রয়েছে? মানে যদি আমরা এদের গাণিতিক মেকআপ বা গঠনটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, তাহলে কিন্তু একটা চমৎকার রহস্যের জট খুলে যাবে। তো চলুন রহস্যটা একটু খোঁজার চেষ্টা করি। একটু লক্ষ্য করলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ২-এর গুণনীয়ক হচ্ছে কেবল ১ এবং ২। আবার ৫-এর গুণনীয়ক কেবল ১ এবং ৫। একইভাবে ১৩র দিকে তাকালে দেখব এরও গুণনীয়ক শুধুমাত্র ১ এবং ১৩। অর্থাৎ সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই প্রতিটি সংখ্যার ঠিক দুটি করেই গুণনীয়ক বা ফ্যাক্টর রয়েছে। একটা হলো ১ আর অন্যটা হলো খোদ সংখ্যাটি নিজেই। ব্যাস, এই দুটো ছাড়া এদের আর কোনোই গুণনীয়ক নাই। আর ঠিক এই জায়গাটা থেকেই আমরা দারুণ একটা সিদ্ধান্তে আসতে পারি। যে সংখ্যার গুণনীয়ক কেবল ১ এবং ঠিক ওই সংখ্যাটি, গাণিতিক ভাষায় সেই সংখ্যাগুলোকেই বলা হয় মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। এটাই হলো এদের আসল ম্যাজিক। এরা আসলে অন্য কারোর ওপর নির্ভরশীল নয়। নিজেদের জগতে এরা যেন একেবারেই স্বাধীন। ২. যৌগিক সংখ্যা কি? ঠিক আগের মতোই। চলুন এবার আরেকটা প্রশ্ন নিয়ে একটু মাথা ঘামাই। ৬, ৯ এবং ১২ এই সংখ্যাগুলোর গুণনীয়কের দিকে তাকালে নতুন কি চোখে পড়ে? এরাও কি মৌলিক সংখ্যার মতো স্বাধীন, নাকি এদের ভেতরে একটু অন্যরকম কোনো গাণিতিক কাঠামো লুকিয়ে আছে? চলুন বিশ্লেষণ করে দেখা যাক। পার্থক্যটা কিন্তু এবার একদম চোখের সামনে। ৬-এর গুণনীয়কগুলো কি কি? ১, ২, ৩ এবং ৬। ৯-এর গুণনীয়ক হল ১, ৩ এবং ৯। আবার ১২-র গুণনীয়কগুলো তো আরও বেশি, ১, ২, ৩, ৪, ৬ এবং ১২। আগের মৌলিক সংখ্যাগুলোর সাথে এদের পার্থক্যটা নিশ্চয়ই এতক্ষণে পরিষ্কার হয়ে গেছে। এখানে কিন্তু সংখ্যাগুলোর মাত্র দুটো গুণনীয়ক নেই, বরং ১ এবং ওই সংখ্যাটি ছাড়াও এদের ভেতরে আরও ১ বা একাধিক গুণনীয়ক দিব্যি লুকিয়ে বসে আছে। তার মানে আমরা সম্পূর্ণ নতুন একটা সংজ্ঞায় এসে দাঁড়ালাম। যে সংখ্যার গুণনীয়ক ১ এবং ওই সংখ্যাটা ছাড়াও আরও ১ বা একাধিক সংখ্যা থাকে, তাদেরকে আমরা বলি যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। মানে দাঁড়ালো এই যৌগিক সংখ্যাগুলো আসলে অন্যান্য অনেক ছোট ছোট সংখ্যার গুণফলের মাধ্যমে তৈরি হয়। মৌলিক সংখ্যার সাথে এদের মূল পার্থক্যটা কিন্তু ঠিক এখানেই। এই দুটো ধারণাকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে বিষয়টা একেবারে পানির মতো সোজা হয়ে যায়। একদিকে রয়েছে মৌলিক সংখ্যা ১৩, যার গুণনীয়ক কেবল ১ এবং ১৩। আর ঠিক তার পাশেই রয়েছে যৌগিক সংখ্যা ১২, যার গুণনীয়কের তালিকাটা বেশ লম্বা। এই তুলনামূলক চিত্রটা শুধু একটু মনে রাখলেই হবে, তাহলে মৌলিক আর যৌগিক সংখ্যার মধ্যে গুলিয়ে ফেলার আর কোনো চান্সই থাকবে না। ৩. সহমৌলিক সংখ্যার একটি ভিন্ন সম্পর্ক। আচ্ছা, এবার সম্পূর্ণ ভিন্ন দুটি স্বাভাবিক সংখ্যা নিয়ে একটু ভাবা যাক। ধরুন ৮ এবং ১৫। এই দুটি সংখ্যার গুণনীয়কগুলো নিজেদের মধ্যে কিভাবে যুক্ত হতে পারে? এরা কি একে অপরের সাথে কোনো স্পেশাল গাণিতিক সম্পর্ক তৈরি করতে পারে? কি মনে হয়? চলুন এদের গুণনীয়কগুলো একটু মিলিয়ে দেখি। ৮-এর গুণনীয়কগুলো হল ১, ২, ৪ এবং ৮। অন্যদিকে ১৫-র গুণনীয়কগুলো হল ১, ৩, ৫ এবং ১৫। এবার সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটা একটু ফোকাস করি। এই দুটি তালিকার মধ্যে ১ ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর বা সাধারণ সংখ্যা কি দেখতে পাচ্ছি আমরা? একেবারেই নেই, তাই না? এদের গুণনীয়কগুলোর মধ্যে যেন বিশাল একটা দূরত্ব, সম্পূর্ণ একটা অমিল কাজ করছে।
এই যে চমৎকার একটা বৈশিষ্ট্য আমরা মাত্রই আবিষ্কার করলাম, গণিতের ভাষায় একেই বলা হয় সহমৌলিক। মানে ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি শুধুই ১ হয়, তবে সেই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক, বা ইংরেজিতে যাকে বলে কোপ্রাইম। এখানে সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? ৮ বা ১৫ এদের কেউই কিন্তু নিজেরা মৌলিক সংখ্যা নয়, এরা পুরোপুরি যৌগিক সংখ্যা। কিন্তু একে অপরের সাথে যখনই এদের তুলনা করা হচ্ছে, তখন এদের মধ্যে ১ ছাড়া আর কোনো মিল না থাকায় এরা হয়ে যাচ্ছে পরস্পরের সহমৌলিক। সত্যি দারুণ একটা ব্যাপার, তাই না? আর মজার ব্যাপার হলো, এই নিয়মটা যে শুধু দুটো সংখ্যার ক্ষেত্রেই খাটবে তা কিন্তু নয়, অনেকগুলো সংখ্যার দলের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হতে পারে। এই যেমন ৮ আর ১৫র মতো ১০, ২১ এবং ১৪৩-এর কথা চিন্তা করা যাক। এই ৩টি সংখ্যার গুণনীয়কগুলো যদি আমরা আলাদা করে বের করি, তাহলেও কিন্তু দেখব এদের সবার মধ্যে সাধারণ গুণনীয়ক শুধুই ১। তাই এই ৩টি সংখ্যাও একত্রে পরস্পরের সহমৌলিক। মস্তিষ্কের ব্যায়াম, মজার কিছু অনুশীলন। তো এতক্ষণ ধরে আমরা যা যা শিখলাম সেটা একটু যাচাই করে নেওয়ার সময় এসে গেছে। এখানে কয়েকটা ছোট কাজ দেওয়া আছে। প্রথম কাজটিতে ২ অঙ্ক বিশিষ্ট ১০টি মৌলিক সংখ্যা লিখতে হবে। দ্বিতীয় কাজটা হল ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে ঠিক কোনগুলো মৌলিক তা খুঁজে বের করা। আর শেষের কাজটিতে বেশ কয়েকটা জোড়া সংখ্যা দেওয়া আছে, যেখান থেকে সহমৌলিক জোড়াগুলোকে আলাদা করতে হবে। এই কাজগুলো নিজে নিজে একটু চর্চা করলেই দেখবেন সংখ্যারই মজার জগৎ সম্পর্কে আমাদের দক্ষতা একদম পাকাপোক্ত হয়ে যাবে। আজকের এই বিশ্লেষণ পর্ব আমরা এখানেই শেষ করছি। তবে বিদায় নেওয়ার আগে একটা বিষয় নিয়ে একটু ভাবার অনুরোধ জানিয়ে যাই। সংখ্যার এই গুণনীয়কগুলো আমাদের কাছে ভবিষ্যতে আর কি কি গাণিতিক রহস্যের দরজা খুলে দিতে পারে? গসাগু বা লসাগুর মতো বিষয়গুলো থেকে এদের কোনো বড় ভূমিকা আছে? কিংবা গুণনীয়কের এই সাধারণ ধারণাগুলো বড় বড় জটিল গাণিতিক সমস্যার সমাধান কতটা সহজ করে দিতে পারে? এই কৌতূহলগুলো সাথে নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো দিন নতুন কোনো দারুণ আকর্ষণীয় বিষয় নিয়ে।